সুমিত্রা দেবী ছিলেন একজন নীরব, গভীর চরিত্রের নারী, যার জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি অদৃশ্য স্রোতের মতো বয়ে চলত। তার বয়স তখন 40-এর কাছাকাছি, কিন্তু সময় তার শরীরে খুব সামান্য ছাপ ফেলেছিল। লম্বা, সোজা চুল, যা প্রায়শই খোলা থাকত না, বরং একটি সুন্দর খোঁপায় বাঁধা থাকত। চোখ দুটোতে এক ধরনের গভীরতা ছিল, যেন সেখানে অনেক অকথিত কথা জমা হয়ে আছে। তিনি সাধারণত সাদাকালো শাড়ি পরতেন, যা তার শান্ত, সংযমী স্বভাবের সঙ্গে মানানসি। আমাদের ছোট্ট শহরের একটি পুরনো বাড়িতে আমরা থাকতাম। বাবা চাকরিতে ব্যস্ত থাকতেন, প্রায়শই শহরের বাইরে। আর আমি, অর্ণব, তখন কলেজের শেষ বছরে। বয়স 24। পড়াশোনার চাপে আর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে আমার দিনগুলো কেটে যেত। কিন্তু মায়ের সঙ্গে আমার সম্পর্কটা সবসময় ছিল একটু আলাদা। সেই সময়টা ছিল বর্ষাকালের শুরু। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমাদের বাড়ির বারান্দায় বসে আমি একটা বই পড়ছিলাম। মা রান্নাঘর থেকে চা নিয়ে এসে আমার পাশে বসলেন। তার হাতের চায়ের কাপটা গরম ছিল, সেই উষ্ণতা যেন বাতাসে ছড়িয়ে পড়ছিল। অর্ণব, আজকাল তোমার পড়াশোনার কি খবর? তার গলায় সেই চিরকালের মমতা। আমি চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙুলের স্পর্শ পেলাম। সামান্য, কিন্তু কেন জানি না, সেই স্পর্শটা আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভালোই চলছে মা। ফাইনাল ইয়ার, তাই একটু চাপ। তুমি কেমন আছো? বাবা তো আবার কলকাতায় গেছে গিয়ে। মা একটু হাসলেন। সেই হাসিতে ক্লান্তি মিশেছিল। আমি তো ঠিক আছি বাবা। বাড়িটা যখন খালি হয়ে যায় তখন একটু একা লাগে। তুমি তো সারাদিন কলেজে। তার কথাগুলোতে এক ধরনের নিঃসঙ্গতা ফুটে উঠছিল। আমি চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। মায়ের চোখ দুটোতে যেন অনেক দিনের জমে থাকা কথা লুকিয়ে আছে। আমি কখনো ভাবিনি যে মায়ের এমন অনুভূতি থাকতে পারে। আমাদের পরিবারটা সাধারণত শান্ত ছিল। বাবা মায়ের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু গভীর আবেগের প্রকাশ খুব কম। মা সবসময় আমার জন্য সবকিছু করতেন। ছোটবেলা থেকে তিনি আমাকে স্কুলে পৌঁছে দিতেন, রাতে গল্প শোনাতেন, অসুখে সারারাত জেগে থাকতেন। কিন্তু এখন বড় হয়ে গিয়ে আমি যেন তাকে নতুন করে দেখছিলাম। বৃষ্টির শব্দ বাড়তে থাকল। বারান্দার ছাদে জল পড়ার আওয়াজটা যেন আমাদের চারপাশের নীরবতাকে আরও গা করে তুলছিল। মা চায়ের কাপটা হাতে নিয়ে আস্তে আস্তে চুমুক দিচ্ছিলেন। তার শাড়ির আঁচলটা একটু সরে গিয়ে কাঁধের কাছে লেগেছিল। আমি চোখ সরিয়ে নিলাম। কেন জানি না, সেই মুহূর্তে আমার মনে একটা অস্বস্তি হল। মা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, অথচ আজ তাকে দেখে আমার মনে কেমন একটা অচেনা অনুভূতি জাগছে। আমি নিজেকে বোঝালাম, এটা হয়তো শুধুই ক্লান্তির কারণে। কলেজের চাপ, পরীক্ষা, সব মিলিয়ে মনটা অস্থির হয়ে আছে। সেই রাতে খাবার টেবিলে আমরা দুজন বসেছিলাম। মা রান্না করেছিলেন আমার প্রিয় মাছের ঝোল আর ভাত। খেয়ে নাও অর্ণব। তোমার শরীরটা ভালো রাখুক, তার কথায় সেই অসীম যত্ন। আমি খেতে খেতে তার দিকে তাকালাম। আলোর নিচে তার মুখটা আরও নরম দেখাচ্ছিল। চোখের নিচে হালকা ক্লান্তির ছায়া। আমি জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি কখনো কিছু মিস করো? বাবা তো সবসময় ব্যস্ত। মা এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর আস্তে করে বললেন, জীবন তো এমনই বাবা। সবাইকে নিয়ে চলতে হয়। তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে নিয়ে সব সময় ব্যস্ত থাকতাম। এখন তুমি বড় হয়ে গেছ, নিজের জগতে চলে গেছ। কিন্তু আমি তো এখনও তোমার মা গু। সেই কথাগুলো আমার হৃদয়ে গিয়ে বিঁধল। আমি কখনো ভাবিনি যে মা এভাবে অনুভব করেন। রাতে শুয়ে শুয়ে আমি অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু মনের ভিতরে একটা অশান্তি চলছিল। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তার হাসি, তার চোখ, তার গলার স্বর। এসব তো সবসময় ছিল, কিন্তু আজ যেন সেগুলো নতুন করে আমাকে স্পর্শ করছে। আমি নিজেকে ধমক দিলাম। এটা কি ভাবছি আমি? মা তো মা। এর বেশি কিছু নয়। কিন্তু মনের গভীরে একটা ছোট্ট প্রশ্ন জেগে উঠছিল, এই অনুভূতিটা কি শুধুই ছেলের প্রতি মায়ের যত্ন, নাকি আরও কিছু? পরের দিন সকালে মা আমাকে ডেকে তুললেন। অর্ণব, উঠে পড়। কলেজ আছে না? তার হাতে এক কাপ দুধ। আমি বিছানায় উঠে বসলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শটা উষ্ণ, পরিচিত। কিন্তু আজ সেটা যেন একটু বেশি সময় ধরে রইল। আমি তার দিকে তাকিয়ে বললাম, মা, তুমি কি রাতে ঠিকমতো ঘুমিয়েছ? মা হাসলেন, হ্যাঁ বাবা। তুমি চিন্তা করো না। কিন্তু তার চোখে একটা ছায়া দেখলাম। আমি উঠে তৈরি হয়ে কলেজে চলে গেলাম।
সারাদিন ক্লাসে বসেও মনটা অন্যদিকে ছিল। বন্ধুরা কথা বলছিল, কিন্তু আমি শুধু মায়ের কথা ভাবছিলাম। তার একাকিত্ব, তার অপেক্ষা। বিকেলে বাড়ি ফিরে দেখলাম মা বাগানে ফুল গাছের যত্ন করছেন। শাড়ির আঁচলটা কাঁধে, হাতে মাটি লেগে আছে। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছেন। আমি কাছে গিয়ে বললাম, মা, আমি তোমাকে একটু সাহায্য করি। মা মুখ তুলে তাকালেন। তার চোখে একটা আলো জ্বলে উঠল। আয় বাবা, এই গোলাপগুলো খুব সুন্দর হয়েছে কি? আমরা দুজনে পাশাপাশি বসে গাছের যত্ন করতে লাগলাম। হাতে হাত লাগছিল মাঝে মাঝে। সেই স্পর্শগুলো সামান্য, কিন্তু প্রতিবারই আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল। মা কথা বলছিলেন পুরনো দিনের কথা। তুই যখন ছোট ছিলি তখন এই বাগানে খেলতিস। আমি তোকে দেখে রাখতাম কি তার গলায় স্মৃতির মমতা। সন্ধ্যায় আমরা বসার ঘরে বসেছিলাম। টিভিতে একটা পুরনো সিনেমা চলছিল। মা আমার পাশে বসে আছেন। দূরত্বটা খুব কম নয়, কিন্তু যেন খুব কাছাকাছি মনে হচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার হাতটা একটু কাঁপছে। মা, কিছু হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। মা মাথা নেড়ে বললেন, না বাবা। শুধু তোর বাবা অনেক দিন বাড়ি নেই। আর তুইও ব্যস্ত। মাঝে মাঝে মনে হয় জীবনটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে কি? তার কথায় আমার হৃদয়টা ভারী হয়ে গেল। আমি তার হাতটা ধরতে গিয়েও থেমে গেলাম। এখনো সময় হয়নি। এখনো শুধু কথা, শুধু আবেগ। রাত বাড়তে থাকল। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। মায়ের কথাগুলো, তার চোখ, তার উপস্থিতি, সবকিছু যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমি উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে অন্ধকার। ঠিক সেই সময় মা আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। অর্ণব, ঘুম হয়নি? তার গলা নরম। আমি ঘুরে তার দিকে তাকালাম। তিনি একটা হালকা নাইটি পরে আছেন, যা তার শরীরের আকৃতি খুব সূক্ষ্মভাবে দেখাচ্ছিল। আমি চোখ সরিয়ে নিয়ে বললাম, না মা। তোমার কথা ভাবছিলাম। মা ভিতরে এসে বিছানার কিনারায় বসলেন। কি ভাবছিলি বাবা? আমরা অনেকক্ষণ কথা বললাম। জীবনের কথা, স্বপ্নের কথা, ভয়ের কথা। মা বললেন কিভাবে তিনি সবসময় আমার জন্য চিন্তা করেন। আমি বললাম কিভাবে তার যত্ন ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। ঘরের আলোটা হালকা। মায়ের মুখটা ছায়ে ঢাকা, কিন্তু তার উপস্থিতি যেন পুরো ঘরটাকে ভরে দিয়েছে। আমি অনুভব করছিলাম একটা অদৃশ্য টান। নিষিদ্ধ, কিন্তু গভীর। কিন্তু আমি কিছু বললাম না। শুধু শুনলাম। মা উঠে যাওয়ার সময় আমার কপালে হাত রেখে আশীর্বাদ করলেন। সেই হাতের উষ্ণতা অনেকক্ষণ আমার মনে রয়ে গেল। পরের কয়েকদিন এভাবেই কেটে যেতে লাগল। মা আর আমি আরও বেশি সময় একসঙ্গে কাটাতাম। সকালে চা খাওয়া, বিকেলে বাগানে হাঁটা, রাতে গল্প করা। প্রতিবারই কথার মধ্যে দিয়ে একটা গভীরতা বাড়ছিল। মা তার অতীতের কথা বলতেন। কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে আমাকে জন্ম দিয়েছিলেন। আমি শুনতাম, আর মনে মনে তাকে আরও কাছে অনুভব করতাম। একদিন বিকেলে আমরা ছাদে উঠেছিলাম। সূর্য ডুবছিল। লাল আকাশের নিচে মা দাঁড়িয়ে আছেন। তার শাড়ির পাড়টা হাওয়ায় উড়ছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। মা, এই মুহূর্তটা খুব সুন্দর। মা আমার দিকে তাকিয়ে হাসলেন। তুই যখন আমার সঙ্গে থাকিস সবকিছু সুন্দর লাগে অর্ণব গো। সেই হাসিতে আমার হৃদয়টা দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম। এটা ভুল। এটা নিষিদ্ধ। কিন্তু প্রতিদিনই টেনশনটা বাড়ছিল। মায়ের চোখে আমি একটা অদ্ভুত আলো দেখতে পাচ্ছিলাম। তিনিও হয়তো কিছু অনুভব করছিলেন। কিন্তু কেউ কিছু বলছিল না। শুধু কাছাকাছি থাকা, শুধু কথা বলা। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। মা আমার ঘরে এসে বললেন, অর্ণব, ভয় লাগছে না তো? আমি মোমবাতি জ্বালিয়ে দিলাম। হালকা আলোয় মায়ের মুখটা দেখাচ্ছিল খুব নরম। আমরা পাশাপাশি বসে রইলাম। কথা বলতে বলতে হাতে হাত লাগল। সেই স্পর্শটা যেন বিদ্যুতের মতো। কিন্তু আমরা হাত সরিয়ে নিলাম না। শুধু চুপ করে বসে রইলাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবার। ঘরের ভিতরে শুধু আমাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ। মায়ের শরীর থেকে একটা হালকা সুগন্ধ আসছিল। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটাকে অনুভব করলাম। দিনগুলো এভাবেই চলছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল। মা আমাকে আরও বেশি যত্ন করছিলেন। আমি মায়ের ছোট ছোট অভ্যাস লক্ষ্য করছিলাম,
কিভাবে তিনি চুল ঠিক করেন, কিভাবে হাসেন, কিভাবে আমার দিকে তাকান। প্রতিটা মুহূর্তে টেনশন বাড়ছিল। কিন্তু এখনও কোনো স্পষ্ট সীমা অতিক্রম হয়নি। শুধু আবেগের গভীরতা বাড়ছিল। আমি জানতাম এই পথটা নিষিদ্ধ, কিন্তু ফিরে যাওয়ার উপায়ও যেন ছিল না। সেই অন্ধকার রাতের পর থেকে আমাদের বাড়ির পরিবেশটা যেন একটু বদলে গিয়েছিল। বিদ্যুৎ এসে গিয়েছিল ভোরের দিকে, কিন্তু মায়ের সঙ্গে বসে কাটানো সেই সময়টা আমার মনে গেঁথে গিয়েছিল। সকালে উঠে দেখলাম মা রান্নাঘরে ব্যস্ত। তার হাতে চায়ের কাপ, চুলগুলো সামান্য এলোমেলো। আমি দরজায় দাঁড়িয়ে তাকে দেখছিলাম। মা আমাকে দেখে হাসলেন, সেই হাসিতে একটা নতুন আলো যেন মিশেছিল। অর্ণব, আজ কলেজ নেই। তার গলা স্বাভাবিক, কিন্তু চোখে একটা প্রশ্ন। আমি মাথা নেড়ে বললাম, আজ ছুটি মা। প্রফেসর অসুস্থ, তাই বাড়িতেই থাকব। মা চায়ের কাপটা আমার হাতে দিয়ে বললেন, ভালোই হলো। একা একা বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, কি আমরা দুজনে টেবিলে বসে চা খেতে লাগলাম। বাইরে আকাশটা মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা। কথা শুরু হয়েছিল সাধারণ বিষয় নিয়ে, কিন্তু ধীরে ধীরে তা গভীরে চলে যাচ্ছিল। মা বললেন, তোর বাবা ফোন করেছিল কাল রাতে। বল আরও 2 সপ্তাহ লাগবে কি। তার কণ্ঠস্বরে একটা দীর্ঘশ্বাস মিশেছিল। আমি তার হাতের দিকে তাকিয়ে বললাম, মা, তুমি একা লাগলে আমাকে বলো। আমি তো আছি কি। মা আমার চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আস্তে করে বললেন, তুই আছিস বলেই তো এখনো সব সহ্য হয় অর্ণব। সেই কথাটা আমার বুকে গিয়ে লাগল। আমি অনুভব করছিলাম যে মায়ের নিঃসঙ্গতা অনেক গভীর। বাবা চাকরির চাপে সবসময় দূরে থাকেন, আর আমি নিজেও পড়াশোনায় ব্যস্ত ছিলাম। কিন্তু এখন যখন আমরা একসঙ্গে সময় কাটাচ্ছি, তখন যেন সেই ফাঁকা জায়গাটা পূরণ হচ্ছে। আমি মাকে নিয়ে বাজারে গেলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে মা আমার পাশে পাশে চলছিলেন। তার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছিল। বাজারের ভিড়ে মাঝে মাঝে আমাদের শরীর একটু কাছাকাছি হয়ে যাচ্ছিল। সেই সামান্য স্পর্শগুলো আমার মনে একটা অস্বস্তিকর কিন্তু মধুর অনুভূতি তৈরি করছিল। মা ফল কিনছিলেন, আমি ব্যাগ ধরে রাখছিলাম। তার আঙুল আমার হাতে লাগল। আমরা কেউ কিছু বললাম না, কিন্তু চোখাচোখি হতেই একটা অদৃশ্য তরঙ্গ বয়ে গেল। বাড়ি ফিরে মা রান্না শুরু করলেন। আমি রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তার হাতের কাজ, কোমরের সামান্য বাঁক, ঘাড়ের নরম রেখা, সবকিছু যেন আমাকে টানছিল। আমি নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে এটা ভুল চিন্তা। মা আমার জন্মদাত্রী, আমার সবকিছু। কিন্তু মন মানছিল না। মা আমাকে ডেকে বললেন, অর্ণব, এখানে এসে বস। গল্প করতে করতে রান্না করি কি। আমি ভিতরে গিয়ে টুলে বসলাম। মা আলু কাটছিলেন। কথা বলতে বলতে তিনি তার ছোটবেলার কথা বললেন। কিভাবে তার মা তাকে শাড়ি পরতে শিখিয়েছিলেন, কিভাবে প্রথমবার আমাকে কোলে নিয়েছিলেন। তার চোখে স্মৃতির আবেগ। আমি শুনতে শুনতে তার মুখের প্রতিটি রেখা লক্ষ্য করছিলাম। দুপুরে খাওয়ার পর আমরা বসার ঘরে বিশ্রাম করছিলাম। মা সোফায় শুয়ে একটা বই পড়ছিলেন। আমি মেঝেতে বসে নোটস দেখছিলাম। কিন্তু মন বইয়ে ছিল না। বারবার মায়ের দিকে চোখ চলে যাচ্ছিল। তার শ্বাসপ্রশ্বাসের সামান্য উঠানামা, বুকের হালকা ওঠানামা। আমি চোখ সরিয়ে নিয়ে জানালার বাইরে তাকালাম। বৃষ্টি শুরু হয়েছে। ঘরের ভিতরে একটা আর্দ্রতা। মা হঠাৎ বললেন, অর্ণব, কাছে আয়। তোর সঙ্গে একটু কথা বলি। আমি কাছে গিয়ে বসলাম। মা আমার হাতটা নিজের হাতে তুলে নিলেন। তুই বড় হয়ে গেছিস। এখন তোর জীবনের নতুন নতুন চাওয়া আসবে। কিন্তু আমাকে ভুলে যাস না কি। তার হাতের উষ্ণতা আমার শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি আস্তে করে বললাম, মা, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সেই কথাটা বলার পর আমাদের মধ্যে একটা নীরবতা নেমে এল। মায়ের চোখে কি যেন একটা আবেগ জমা হচ্ছিল। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। আমরা অনেকক্ষণ এভাবে বসে রইলাম। বাইরের বৃষ্টির শব্দ, ঘরের ভিতরের হালকা শ্বাসপ্রশ্বাস, সব মিলে একটা টেনশন তৈরি করছিল। মা প্রথমে হাত ছাড়লেন। তার গালে হালকা লালচে ভাব। আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। এটা কি হচ্ছে? এই অনুভূতি কি শুধুই ছেলের মায়ের প্রতি ভালোবাসা, নাকি আরও গভীর কিছু? আমি বিছানায় শুয়ে অনেকক্ষণ ভাবলাম। মায়ের স্পর্শের স্মৃতি বারবার ফিরে আসছিল। বিকেলে মা আমাকে ডেকে ছাদে নিয়ে গেলেন। বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশে রামধনু উঠেছে। মা বললেন, দেখ অর্ণব, কত সুন্দর।
জীবনেও এমন রং খুঁজে পাওয়া যায়। আমি তার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম, কিন্তু চোখ বারবার মায়ের দিকে চলে যাচ্ছিল। তার চুলে বৃষ্টির ফোঁটা লেগেছিল। আমি হাত তুলে সেটা সরিয়ে দিতে গিয়েও থেমে গেলাম। মা আমার দিকে তাকিয়ে হাসলেন। তুই কি ভাবছিস বাবা? আমি মাথা নিচু করে বললাম, তোমাকে। তোমার কথা। মা কিছু বললেন না, শুধু আমার কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শটা হালকা কিন্তু গভীর। আমরা অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে রইলাম। কোনো কথা নয়, শুধু উপস্থিতি। রাতে খাবার পর আমরা আবার বসার ঘরে বসেছিলাম। মা একটা পুরনো অ্যালবাম বের করলেন। ছোটবেলার ছবি। আমাকে কোলে নিয়ে মা হাসছেন। আমি সেই ছবিগুলো দেখতে দেখতে মায়ের কাছে ঘেঁষে বসলাম। তার শরীরের উষ্ণতা আমার পাশে অনুভব করছিলাম। মা ছবি দেখাতে দেখাতে বললেন, তোকে দেখে কত স্বপ্ন দেখতাম। এখন তুই সেই স্বপ্ন পূরণ কর। আমার মনে হচ্ছিল যে এই মুহূর্তগুলো যেন আমাদের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি করছে। নিষিদ্ধ এক বন্ধন। কিন্তু আমরা দুজনেই যেন সেটা অস্বীকার করতে চাইছিলাম না। পরের দিনগুলোতে এই কাছাকাছি থাকাটা আরও বেড়ে উঠল। মা আমার জন্য নতুন নতুন রান্না করতেন। আমি মায়ের সঙ্গে বাড়ির কাজে সাহায্য করতাম। একদিন সকালে মা পুজো করছিলেন। আমি দরজায় দাঁড়িয়ে দেখছিলাম। তার চোখ বন্ধ, ঠোঁটে মন্ত্র। তার মুখে একটা পবিত্রতা। কিন্তু আমার চোখ তার গলার নরম রেখায় আটকে যাচ্ছিল। পুজো শেষে মা প্রসাদ দিতে এসে আমার কপালে হাত রাখলেন। সেই হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। মা হয়তো কিছু টের পেলেন, কিন্তু কিছু বললেন না। শুধু হাসলেন। দুপুরে আমরা একসঙ্গে খেতে বসেছিলাম। মা আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন। তার আঙুল মাঝে মাঝে আমার হাতে ছুঁয়ে যাচ্ছিল। প্রতিবারই একটা ছোট্ট কাঁপন। আমি তার দিকে তাকিয়ে বললাম, মা, তুমি ছাড়া আমি কিছু ভাবতে পারি না। মা চুপ করে রইলেন। তার গাল লাল হয়ে উঠেছিল। আমরা খাওয়া শেষ করে উঠলাম। বিকেলে মা বললেন, চল একটু হাঁটতে যাই। আমরা বাড়ির পিছনের মাঠে গেলাম। সেখানে নির্জনতা। হাঁটতে হাঁটতে মা আমার হাত ধরলেন। অর্ণব, অনেকদিন পর এমন শান্তি লাগছে। তার হাতের উষ্ণতা, শরীরের কাছাকাছি উপস্থিতি, সবকিছু ধীরে ধীরে আমাদের মধ্যে টেনশন বাড়িয়ে তুলছিল। সন্ধ্যায় ফিরে এসে আমরা ছাদে বসলাম। আকাশে তারা ফুটছিল। মা আমার পাশে বসে আছেন। দূরত্ব খুব কম। আমাদের শ্বাসপ্রশ্বাস একই তালে মিশে যাচ্ছিল যেন। মা বললেন, তোর বাবা ফিরলে সব আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এই কয়েকটা দিন, এগুলো আমার জন্য অনেক। আমি তার কথায় উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মনের ভিতরে একটা ঝড় উঠছিল। আমি চাইছিলাম আরও কাছে যেতে, কিন্তু সাহস হচ্ছিল না। মা উঠে যাওয়ার সময় আমার কাঁধে হাত রেখে বললেন, শুয়ে পড় বাবা। কাল আবার কলেজ। রাতে ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম। মা আর আমি কোথাও একসঙ্গে। সেই স্বপ্নটা অস্পষ্ট কিন্তু আবেগপূর্ণ। ঘুম ভেঙে গেলে আমি উঠে বসলাম। বুকের ভিতরে হৃদস্পন্দন দ্রুত। আমি জানতাম এই অনুভূতি আর লুকিয়ে রাখা যাবে না অনেক দিন। কিন্তু এখনো সময় ছিল না। ধীরে ধীরে, খুব ধীরে এগোতে হবে। পরের কয়েকদিনে আমাদের কথোপকথন আরও গভীর হয়ে উঠল। মা তার যৌবনের কথা বলতেন, কিভাবে জীবনের দায়িত্ব নিয়ে সব স্বপ্ন চেপে রেখেছিলেন। আমি শুনতাম, আর তার প্রতি শ্রদ্ধা আর আকর্ষণ মিশে যাচ্ছিল। একদিন রাতে বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে গেল আবার। মা আমার ঘরে এসে বসলেন। মোমবাতির আলোয় তার মুখটা জ্বলজ্বল করছিল। আমরা কথা বলতে বলতে খুব কাছে এসে বসেছিলাম। তার শরীর থেকে আসা উষ্ণতা আমাকে ঘিরে ধরছিল। হাতে হাত লেগেছিল, কিন্তু আর এগোইনি। শুধু অনুভব করা, শুধু টেনশন বাড়ানো। এভাবে দিন কেটে যাচ্ছিল। আমাদের মধ্যে গোপন আকর্ষণ ধীরে ধীরে ফুটে উঠছিল। কেউ স্বীকার করছিল না, কিন্তু প্রতিটা মুহূর্তে সেটা আরও গভীর হয়ে উঠছিল। মা আমাকে দেখে লজ্জা পেতেন, আমি তাকে দেখে অস্থির হয়ে উঠতাম। কিন্তু এখনও শুধু আবেগ, শুধু কাছাকাছি থাকা। নিষিদ্ধ সেই আকর্ষণের প্রথম স্তর। সেই রাতের পর থেকে আমাদের দিনগুলো যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গিয়েছিল। প্রতিদিন সকালে মায়ের সঙ্গে চা খাওয়াটা এখন আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সুমিত্রা দেবী সেদিন সকালে জানালার পাশে দাঁড়িয়ে চা বানাচ্ছিলেন। বাইরে হালকা কুয়াশা, শরতের প্রথম আভাস। তার শাড়ির ফাঁক দিয়ে সকালের আলো এসে পড়ছিল তার গালে। আমি ঘর থেকে বেরিয়ে তার পিছনে দাঁড়ালাম। মা, আজকের চাটা খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। মা ঘুরে তাকালেন। তার চোখে একটা নরম আলো। তোর জন্যই তো বানাই বাবা।
তুই পছন্দ করিস বলে গি। আমরা টেবিলে বসলাম। কথা শুরু হল ছোট ছোট বিষয় নিয়ে। কলেজের ক্লাস, বন্ধুদের গল্প, বাড়ির ছোটখাটো সমস্যা। কিন্তু প্রতিটা কথার মাঝে একটা অদৃশ্য স্রোত বয়ে চলছিল। মা আমার দিকে তাকিয়ে থাকতেন একটু বেশি সময় ধরে। আমি তার চোখের গভীরতায় ডুবে যেতাম। অর্ণব, তোর চোখ দুটো কেমন যেন বড় হয়ে গেছে। অনেক কিছু বুঝিস এখন কি? মায়ের কথায় আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, হ্যাঁ মা, তোমাকে আমি এখন অনেক বেশি বুঝতে পারছি। তোমার নিঃসঙ্গতা, তোমার অপেক্ষা, তোমার অব্যক্ত আবেগ। দুপুরের দিকে মা বাড়ির উঠোনে কাপড় শুকাতে দিচ্ছিলেন। আমি পাশে গিয়ে সাহায্য করলাম। হাওয়ায় শাড়িগুলো উড়ছিল। মা একটা শাড়ি ধরতে গিয়ে হাত বাড়ালেন। আমার হাতটা তার হাতের খুব কাছে চলে গেল। সেই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছিল। তার আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। উষ্ণ, নরম। আমরা দুজনেই 1 সেকেন্ডের জন্য চুপ করে রইলাম। মা আস্তে করে হাত সরিয়ে নিলেন। তার গলায় সামান্য কাঁপন, ধন্যবাদ বাবা। তুই না থাকলে কি করতাম? আমি কিছু বলতে পারলাম না। শুধু মাথা নেড়ে সরে দাঁড়ালাম। হৃদয়ের ভিতরে একটা ঝড় উঠছিল। এই ছোট ছোট স্পর্শগুলো এখন আর সাধারণ মনে হচ্ছিল না। বিকেলে আমরা বাড়ির পিছনের ছোট্ট পুকুর পাড়ে গেলাম। মা বলেছিলেন, চল একটু হাওয়া খাই। মনটা ভারী লাগছে। পুকুরের জলে সূর্যের শেষ আলো পড়ে ঝিকমিক করছিল। আমরা পাশাপাশি বসেছিলাম। মা তার পা দুটো জলে ডুবিয়ে দিয়েছিলেন। তার শাড়ির কুচি হাওয়ায় সামান্য সরে গিয়ে পায়ের গোছ দেখাচ্ছিল। আমি চোখ সরিয়ে নিয়ে জলের দিকে তাকালাম। মা আস্তে করে বললেন, অর্ণব, জীবনটা কত দ্রুত চলে যায়। তুই ছোট ছিলি, আর এখন এত বড় হয়ে গেছিস। আমার কোল ছেড়ে চলে গেছিস অনেক দিন। তার কথায় একটা মায়া মিশেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, মা, তোমার কোল তো এখনো আমার জন্য খোলা আছে। শুধু আমি ভয় পাই যে এটা ভুল হতে পারে গু। মা চুপ করে গেলেন। তার চোখে জল চিকচিক করছিল। ভুল কি বাবা? মা ছেলের সম্পর্ক তো সবচেয়ে পবিত্র। কিন্তু তার গলায় যে কথাটা লুকিয়েছিল সেটা আমি অনুভব করছিলাম। পবিত্রতার আড়ালে একটা অন্যরকম টান। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। পুকুরের জলে ঢেউ উঠছিল ঠিক আমাদের মনের মতো। ফেরার পথে মা আমার হাতটা ধরে হাঁটলেন। সেই হাত ধরাটা শক্ত, যেন ছাড়তে চাইছিলেন না। বাড়ি ফিরে এসে মা রান্নাঘরে গেলেন। আমি ঘরে গিয়ে বসলাম। মনটা অস্থির। এই আকর্ষণটা ক্রমশ গভীর হয়ে উঠছে। আমি জানি এটা নিষিদ্ধ, সমাজে অগ্রহণীয়, কিন্তু হৃদয় মানতে চাইছিল না। রাতে খাবার টেবিলে মা আমার প্রিয় পায়েস বানিয়েছিলেন। খেয়ে দেখ কেমন হয়েছে। কি তার চোখে প্রত্যাশা। আমি খেতে খেতে প্রশংসা করলাম। কথা বলতে বলতে মা তার যৌবনের একটা গল্প বললেন। কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে প্রথম সন্তানের জন্য অপেক্ষা করেছিলেন। তোকে পেটে ধরে থাকতে থাকতে মনে হতো তুই আমার সবকিছু। সেই কথাগুলো শুনে আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হল। মা যেন আমাকে নতুন করে দেখছিলেন। খাওয়া শেষ করে আমরা ছাদে গেলাম। তারা ভরা আকাশ। মা আমার পাশে বসে আছেন। দূরত্বটা খুব সামান্য। তার শরীর থেকে আসা পরিচিত সুগন্ধ আমাকে ঘিরে ধরছিল। আমাদের শ্বাসপ্রশ্বাসের তাল মিলে যাচ্ছিল। কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি থাকা। কিন্তু সেই কাছাকাছি থাকাটাই যেন সবকিছু বলে দিচ্ছিল। পরের দিন কলেজ থেকে ফিরে দেখলাম মা একটা পুরনো সিনেমা দেখছেন। আমি পাশে বসলাম। সিনেমায় মা ছেলের একটা আবেগপূর্ণ দৃশ্য। মা চুপ করে দেখছিলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার চোখে জল। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, মা, কি হয়েছে? মা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। কিছু না বাবা। শুধু জীবনটা কত জটিল। তার হাতটা আমার হাতের কাছে চলে এল। আমরা হাত ছুঁয়ে রইলাম। সেই স্পর্শে কোনো জোর নয়, শুধু আবেগ। ঘরের আলোটা কমানো। বাইরে হাওয়া বইছিল। মায়ের শরীরের উষ্ণতা আমার কাছে ছড়িয়ে পড়ছিল। আমি অনুভব করছিলাম তার হৃদস্পন্দনের প্রতিধ্বনি। কিন্তু আমরা আর এগোলাম না। শুধু সেই মুহূর্তটাকে উপভোগ করলাম। দিন যত যাচ্ছিল আমাদের মধ্যে কথার গভীরতা বাড়ছিল। মা আমাকে তার অব্যক্ত ইচ্ছের কথা বলতেন। আমি চাই তুই সুখী হোস। কিন্তু আমার সুখ তো তোর সঙ্গেই জড়িয়ে আছে অর্ণব। আমি তার কথায় উত্তর দিতাম, মা, তুমি আমার সব। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা আকর্ষণটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল। একদিন সকালে মা অসুস্থ বোধ করলেন। হালকা জ্বর।
আমি তার কপালে হাত রেখে দেখলাম তার শরীর গরম। আমি ওষুধ এনে দিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। মা চোখ বন্ধ করে শুয়েছিলেন। তুই না থাকলে কি করতাম বাবা? তার গলা দুর্বল। আমি তার পাশে বসে রইলাম সারাদিন। সেই সময়টায় আমাদের মধ্যে একটা গভীর ঘনিষ্ঠতা তৈরি হল। শুধু যত্ন, শুধু উপস্থিতি। কিন্তু সেই যত্নের মধ্যে লুকিয়ে ছিল আরও কিছু। জ্বর কমে গেলে মা উঠে বসলেন। আমাকে জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেলেন। আমরা দুজনেই জানতাম যে সীমা অতিক্রম করা যাবে না এখনো। কিন্তু টেনশনটা বেড়েই চলছিল। রাতে মা আমার ঘরে এসে গল্প করলেন। বিছানার কিনারায় বসে। ঘর অন্ধকার। শুধু ছোট্ট একটা লাইট জ্বলছিল। মায়ের শ্বাসপ্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তার কাছাকাছি থাকাটা যেন আমার সমস্ত সত্তাকে নাড়িয়ে দিচ্ছিল। আমরা কথা বলতে বলতে হাতে হাত রাখলাম। উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। মা আস্তে করে বললেন, অর্ণব, এই কয়েকটা দিন আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, আমাকেও মা গু। সেই রাতে ঘুমাতে গিয়ে আমি অনেকক্ষণ জেগে রইলাম। মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। তার স্পর্শের স্মৃতি, তার গন্ধ, তার আবেগ। নিষিদ্ধ এই আকর্ষণটা এখন আর লুকানো যাচ্ছিল না। কিন্তু আমরা ধীরে চলছিলাম। সময় নিয়ে, আবেগ নিয়ে। পরের দিনগুলোতে আরও বেশি সময় একসঙ্গে কাটাতে লাগলাম। বাগানে, ছাদে, রান্নাঘরে। প্রতিটা জায়গায় ছোট ছোট মুহূর্ত তৈরি হচ্ছিল। মা আমার জামা ইস্ত্রি করতে করতে আমার দিকে তাকিয়ে হাসতেন। আমি তার পিছনে দাঁড়িয়ে গল্প শুনতাম। ক্রমশ আমাদের মধ্যে দূরত্ব কমে আসছিল। শরীরী দূরত্ব নয়, মনের দূরত্ব। এক বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। আমরা ছাদ থেকে দৌড়ে নেমে এলাম। ভিজে গিয়েছিলাম দুজনেই। মা হাসতে হাসতে বললেন, দেখ তোর অবস্থা। তার ভেজা শাড়ি শরীরের সঙ্গে লেগে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। কিন্তু মনের ভিতরে একটা আগুন জ্বলে উঠল। মা ঘরে গিয়ে কাপড় বদলালেন। ফিরে এসে আমার কাছে বসলেন। তার চুল ভেজা, গায়ে হালকা ঠান্ডা। আমি তার কাঁধে একটা চাদর দিয়ে দিলাম। সেই মুহূর্তে আমাদের চোকাচোকি হল। অনেকক্ষণ। কোনো কথা নয়। শুধু আবেগের বিনিময়। টেনশনটা চরমে পৌঁছাচ্ছিল। রাত বাড়তে থাকল। আমরা দুজনে বসে থাকলাম অনেকক্ষণ। মায়ের শরীরের উষ্ণতা, তার কাছাকাছি উপস্থিতি, শ্বাসপ্রশ্বাসের তাল, সবকিছু যেন আমাকে ডাকছিল। কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। ধীরে, খুব ধীরে। নিষিদ্ধ এই আকর্ষণের গভীরতা বুঝতে বুঝতে।